মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। সে মুক্তিযুদ্ধে আসলে আপনি কার ডাকে আসলেন? আমরা যেটা শুনেছি যে শেখ মুজিবুর রহমান ডাক দিয়েছিলেন মুক্তিযুদ্ধে আসার জন্য। আসলে মুক্তিযুদ্ধে আপনি কিভাবে আ পার্টিসিপেট করলেন? কারণ আপনি তো তখন পাকিস্তানে ছিলেন। ধন্যবাদ ইলিয়াস। প্রথম কথা বলে রাখি, তুমি আমার বলো আমি হ্যান্ডসাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি অত হ্যান্ডসাম নাই এই বয়সে। আমার বয়স হলো 78 ইয়ার্স। এই বয়সে যতটুকু সুস্থ থাকা যায়, যতটুকু ভালো থাকা যায়, অতটুকুই আছি। তবুও তোমার প্রশংসার জন্য অনেক ধন্যবাদ। যাই হোক, তোমার প্রশ্ন হলো আমি মুক্তিযুদ্ধ কখন কিভাবে জয়েন করলাম। ফ্র্যাঙ্কলি স্পিকিং, পারিবারিক সূত্রে আমি প্রথম দিক দিয়ে একটু পাকিস্তানপন্থী ছিলাম। পশ্চিম পাকিস্তানে ছিলাম যুদ্ধ যখন শুরু হয় 71-এ সিয়ালকোটে প্রথম। যেহেতু আমি বললাম তো একটু পাকিস্তান বলতে ছিলাম, পাকিস্তানিরা যেভাবে পূর্ব পাকিস্তানে যেসব ঘটনাবলী হচ্ছে ওইগুলা পাকিস্তানি পেপারে যা দেখতাম, পাকিস্তানি ভাষ্যে যা শুনতাম, সেগুলোই বিশ্বাস করতাম প্রথম দিক দিয়ে। এবং আমিও চাইতাম যে পাকিস্তান টিকে থাকুক, পাকিস্তান শক্ত হোক, এরকম আমার একটা ইচ্ছা ছিল। আর ফ্র্যাঙ্কলি তাও তখনকার দিনে আমি পলিটিক্সও খুব একটা জড়িত ছিলাম না। নিজকে আমি একজন সৈনিক হিসাবেই ভাবতাম এবং সৈনিক হিসাবে আমি নিজের কর্ম চালিয়ে যেতাম। এমনই সময় মে মাসের প্রথম দিকে মনে হয়, ও আরেকটা জিনিস হলো, তখন কিন্তু পশ্চিম পাকিস্তানে কোনো বিদেশি পেপার টেপার আসা সব ব্যান্ড ছিল। আর সঠিক খবর ইন্ডিয়ার ওসব নিউজ বিবিসি নিউজে মাঝে মধ্যে যা ছিটে ফোটা খবর আসতো, ওগুলো তাদের ব্যাখ্যা ছিল অন্যরকম, যেগুলা সব মিথ্যা বলতেছে। আমিও বললাম তো, যেহেতু একটু পাকিস্তান বন্ধে ছিলাম, আমি ওগুলো মোটামুটি বিশ্বাস করতাম। তখনই মে মাসের একদিন বিদেশ থেকে পাঠানো, গোপনে পাঠানো কিছু পেপার ক্লিপিং আমি পেলাম। সেই পেপার ক্লিপিং ছিল মানে নিউজউইক, টাইমস, হেরাল্ড ট্রিবিউন, গার্ডিয়ান, এসব ইন্টারন্যাশনাল বিখ্যাত ইন্টারন্যাশনালের পেপার ক্লিপিং ছিল। তো ওগুলা পড়লাম। ওগুলার ভিতরে ছিল যে 25শে মার্চ থেকে বাংলাদেশে কি হয়েছে, হত্যাযজ্ঞ, যে অপারেশন সার্চ লাইটের মাধ্যমে পাকিস্তান মিলিটারি বাংলাদেশে কি করেছে, এগুলার খবরগুলা আমি দেখলাম অনেকগুলা। পড়ে শুধু একবার না, আমি বারবার ওটা পড়লাম, বারবার পড়লাম, কারণ আমার মাথা খারাপ হয়ে গেছে পড়ে, যে আমি এতদিন পর্যন্ত কি বিশ্বাস করে আসছি, কি জেনে আসছি, আর এখানে কি সব লেখা। আর এসব ইন্টারন্যাশনাল নিউজগুলা অবিশ্বাস করার কোনো মানে কারণ নাই, কারণ তারা মিথ্যা বলবে কেন। আরেকটা জিনিস হলো, 25শে মার্চের আগে অবশ্য শুনেছি যে অনেক বিদেশি জার্নালিস্টদেরকে সরে যেতে বলছে বাংলাদেশ থেকে, তবু অনেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ছিল এবং তারা এসব খবর টবর সংগ্রহ করে বিদেশে পাঠাইতে সম্ভব হয়েছে, তার মাধ্যমে তারা এসব জানতে পেরেছি। ওসব খবরগুলা পড়ে সত্যি বলতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি মানে মানে কয়েকদিন পর্যন্ত আমি ঘুমাতে পারি নাই। আমার মাথার মধ্যে তখন হচ্ছে, আমি নিজেকে ধিক্কার দেওয়া শুরু করলাম যে এই পাকিস্তান সামরিক বাহিনী আমার দেশে আমার লোকজনের কাছে এমন কাণ্ড ঘটাইতেছে, আর আমি তাদের প্রতি লয়ালি অনুগত হিসাবে তাদের চাকরি করতেছি, তাদের এখানে থাকতেছি। আমি যখনই চোখ বন্ধ করতাম, আমি কয়েকদিন পর্যন্ত ঘুমাইতেই পারিনি। চোখ বন্ধ করতাম, ওসব কাহিনী পড়ে মনে হতো আমার চোখের সামনে দিয়া লাশ ভাসতেছে, আমার চোখের সামনে সেসব হত্যাযজ্ঞের কাহিনী দেখতেছি। তারপরে মানে চোখ বন্ধ করলে মনে হয় যে মা বোনদের আহাজারি কান্নাকাটি আমি শুনতে পাইতেছি। কয়েকদিন পর্যন্ত আমার মাথার মধ্যে এরকম ছিল। তারপর আমি সিদ্ধান্ত নিলাম, তখন আমার একটা বিরাট পরিবর্তন আসে গেল। ঠিক সিদ্ধান্ত নিলাম যে আমি এই দেশে থাকতে পারি না। আরো চিন্তা করলাম যে বাংলাদেশে এসব যা হচ্ছে, আরো মুক্তিযুদ্ধ হচ্ছে, সংগ্রাম চলছে, আমি ধারণা নিয়ে এটা আমার বদ্ধ
ধারণা হয়ে গেছে বাংলাদেশ একদিন হবে, ইটস ম্যাটার অফ টাইম, 1 বছর 2 বছর 10 বছর যতদিন হতে হয়ে যাবে। একটা বিপ্লব শুরু হলে সেই বিপ্লবটা বন্ধ করা যায় না, যা বাংলাদেশে হচ্ছে সেটা বিপ্লব চলতেছে। এখন যখন বাংলাদেশ হবে, আমি দেশে যাব, আমার পরিবার হবে, তখন আমি কিন্তু ম্যারিড ছিলাম না, পরিবার হবে, আমার বাচ্চা কাচ্চা হবে, তখন একদিন তারা হয়তো যদি জিজ্ঞেস করে, দাদা বাবা তুমি 71 যুদ্ধের সময় তুমি একজন সেনাবাহিনীর মানে সদস্য ছিল, কি করছিলে, তোমার কি রোল ছিল, আমি কিভাবে বলবো? আমি কিছুতেই বলতে পারবো না তাদেরকে যে আমি পাকিস্তানিদের পক্ষে, পাকিস্তানের পক্ষে এই হত্যাযজ্ঞে বা এদের সহায়ক হিসাবে ছিলাম। এটা আমার পক্ষে বলা সম্ভব হবে না। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এখানে থাকতে পারবো না, আমাকে যেতে হবে। তো তারপরে কয়েকটা অ্যাটেম্প নিয়েছি, এবং আমার ইনফ্যাক্ট আমি আগে কিন্তু এয়ারফোর্স ক্যাডেট ছিলাম, কিছুটা প্লেন চালাতে বলতাম, তখন একটা উদ্ভট আইডিয়া ছিল যে আমি একটা প্লেন নিয়ে যদি চলে যেতে পারি, এবং সেই উপলক্ষে আমি ডিগ্রোড, করাচিতে ডিগ্রোডও গেছিলাম, সেখানে প্লেন টেনের অবস্থান দেখে টেকে এমন একটা উদ্ভট ধরনের কল্পনা করছি যে আমি যদি গোপনে যাই চলে উড়ে যেতে পারি। কিন্তু পরে ওসব দেখলাম এটা উদ্ভটই, ওটা সম্ভব না, চলে আসছি। তারপর শিয়ালকোটেও আমি 2 বার পথের দিকে মানে বাই রোডে যাওয়ার, প্রথমবার যাই দেখি যে বর্ডারে তখন খুব মানে সৈন্য সামন্ত অনেক। তার কিছুদিন আগে, 1 সপ্তাহ আগেই তখন বিরাট একটা দল শিয়ালকোট থেকে পালিয়ে মানে ভারতে গেছে। তাদের মধ্যে ছিল মেজর মঞ্জুর, মেজর তাহের, ক্যাপ্টেন মেজর জিয়াউদ্দিন, ক্যাপ্টেন গনি, এরা সব একটা গ্রুপ মিলে তারা ছিল। এটা বিরাট একটা মানে কমোশন ক্রিয়েট হয়ে গেছে মানে পাকিস্তানে তখন, অর্থাৎ ওই অঞ্চলে যারা কেউ আর ভাগতে না পারে একবারে ভালো করে বর্ডারে তখন ডিপ্লয়মেন্ট শুরু হয়ে গেছে। তো প্রথম দিন যখন আমি চেষ্টা করলাম মিলিটারি দেখে, আমি ফেরত চলে আসছি। দ্বিতীয় যখন আবার চেষ্টা করলাম, অনেক হাঁটতে 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 একটা সুবেদারের কাছে ধরা পড়ে আবার ফেরত চলে আসলাম। ওই সুবেদার সে আবার সামারাদার আমাকে আগে থেকে চিনতো, শিয়ালকোটেরই, সে আবার যশোরে চাকরি করছে এবং সে বাংলাদেশদের প্রতি তার একটা দুর্বলতা আছে। সে আমাকে বললো যে স্যার আমি আপনাকে চিনি, আমি আপনার এই যে পালাতে চাচ্ছেন, আমি এটা কাউকে রিপোর্ট করবো না, আপনি আপনার ইউনিটে ফেরত চলে যান। যাই হোক, আমি চলে আসছি। তারপরে আমার বদলি হয়ে গেল লাহোরে আসলাম। তখন লাহোরে আসার পরে নতুন জায়গা, বর্ডার আমি চিনি না, আমি এখন একটু ভান করলাম যে আমি একবারে পুরাপুরি পাকিস্তানি একজন সৈনিক, যাতে আমার কমান্ডার এবং অন্যান্যদের আমি বিশ্বাস অর্জন করতে পারি, এবং আমি আই ওয়াজ সাকসেসফুল। কিছুদিন পরে, 1 সপ্তাহ পরে, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে আমাকে বর্ডারে পাঠানো হলো অ্যাজ এ FOO, যেটা বলে ফরওয়ার্ড অবজারভেশন অফিসার, যেটা আর্টিলারির, আমি তখন আর্টিলারিতে ছিলাম, আর্টিলারির যে ফরওয়ার্ড ইনফ্যান্ট্রির সাথে থেকে এনিমি পজিশনে বোমা আনার, যারা আনে তাদেরকে ফরওয়ার্ড অবজারভেশন অফিসার বলে। সেখানে গেলাম, সেখানে যে আমি কিছুদিন খুব মানে নিজের কাজ বাংকার বানানো বা অন্যান্য যেসব কাজ আমার দরকার এগুলো করেছি, করে আমার সিইও একদিন আসছে, আমার মানে ওসি একদিন আসছে, তারা খুব খুশি। স্যার একটু ইন্টারাপ্ট করি স্যার, বলো। এই আলোচনাগুলো আমরা খুব বেশি করতে চাই না, কারণ দর্শকের অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে। তো এটা জাস্ট আপনি কিভাবে আসলেন, তারপর দিলেন ওই জায়গায়। ওকে সরি, এনিওয়ে অনেক বহুত মানে পরিকল্পনা আছে, ওগুলো আমি ডিটেল যেতে চাই না। শেষ পর্যন্ত মরিয়া হয়ে একটা জিপ চালিয়ে, আমি নিজের, আমার যে জিপ ছিল একটা আমেরিকান শক্ত জিপ চালিয়ে এই ডিপ্লয়মেন্টের মাধ্যমে, আমার ব্যাকম্যান ছিল বাঙালি, তাকে সাথে নিয়ে এই মানে রাত্রেবেলা অন্ধকারে বর্ডার ক্রস করে আমি ভারতে চলে গেলাম। তবে এগেইন এটা এত সোজা ছিল না, বেশ অনেক প্ল্যান ট্যান করে, অনেক অসুবিধার মধ্যে, বিপদও পড়েছি কয়েকবার, অনেক সন্দেহ হয়েছে অনেকের মধ্যে, এগুলো সব এড়ায় আমি এটা সাকসেসফুল হয়েছি। এবং ভারতে গিয়ে কাসুর রিভারে আমি আবার জিপ চাপ পড়ে গেছিলাম, আমার ব্যাকম্যানকে বাইরেতে বললাম, আমি জিপের নিচে পড়ে গেলাম, অনেক মরতে বেঁচে গেছে। যাই হোক, ওই পাড়ে গিয়ে ভারতে গেলাম, ভারতে রাজৌকে ক্যান্টনমেন্ট প্রথমে, তারপরে ফিরোজপুর ক্যান্টনমেন্ট, সেখান থেকে দিল্লিতে মানে সপ্তাহখানিক ইন্টারোগেশন, তারপর সেখান থেকে আমাকে পাঠানো হলো মুজিবনগরে জেনারেল জিয়ার সাথে আমার, সরি ওসমানী সাহেবের সাথে আমার সাক্ষাৎ হয়।
সেখান থেকে উনি আমাকে পাঠালেন প্রথম আগরতলা, আগরতলা থেকে মাসিমপুর, শিলচর, শিলচর থেকে মাসিমপুর। মাসিমপুরে যখন আসি নাম্বার 4 সেক্টর হেডকোয়ার্টার, ওখানের কমান্ডার ছিলেন কর্নেল সিআর দত্ত। উনি আমাকে বিকালবেলা আমাকে রিসিভ করলেন। আমার সাথে ছিল আরেকজন সেকেন্ড লেফটেন্যান্ট সাজ্জাদ আলী জাহের, সেও আর্টিলারি। তো আমাকে উনি ওয়ার্মলি ওয়েলকাম করে আমার রাত্রেবেলা কোথায় থাকবো জায়গাটা দেখাই দিলেন। আমি সেখানে গেলাম। সেখানে যাওয়ার কিছুক্ষণ পরে আমার পাশের রুম থেকে একটা পরিচিত গলার আওয়াজ পেলাম। তো আমি সেই রুমে গেলাম দেখা করার জন্য, উনি কে। তো যে দেখি যে অন্ধকার, মানে সন্ধ্যা হয়ে যাইতেছে, আলো অন্ধকারের মধ্যে দেখি একজন ভদ্রলোক আধা শোয়া অবস্থায় আছেন। উনি কথা বলছেন সিআর দত্তর সাথে, উনি বসে আছেন, দত্তদা বলে কথা বলছেন। তো আমি গিয়ে আমি সালাম দিলাম, সালাম দিয়ে পরিচয় দিলাম। পরিচয় দেওয়ার পরে তো উনি উঠে বসলেন, বসে আমার হাত শেক করে বললেন, ও ইউ আর দি ওয়ান, তুমি আমার আর্টিলারির কমান্ডার হিসাবে এসেছো। তো তখন কিন্তু আমার ওনার নামটা আমার তখনও মাথার মধ্যে আসতেছিল না। আমার পিছনে পিছনে সাজ্জাদ আসছে, সাজ্জাদকে আমি পরিচয় করে দিলাম যে যখন আমি সাজ্জাদকে পরিচয় করে দিই তখনই কিন্তু আমার নামটা ইমিডিয়েটলি মাথার মধ্যে এসে গেছে, মেজর জিয়াউর রহমান। তো আমি পরিচয় করে দিলাম মেজর জিয়াউর রহমান। তারপরে উনি যখন বলছে, আমি ওনার র্যাঙ্ক দিলাম, উনি এখন আর মেজর নাই, উনি যখন লেফটেন্যান্ট কর্নেল ছিলেন, তখন আমি বললাম সরি লেফটেন্যান্ট কর্নেল, ইটস ওকে, বসো। আমি বসলাম, সাজ্জাদ চলে গেছে। বসে কিছুক্ষণ কথা টথা বলে জিজ্ঞেস করলেন যে কেমনে আসছো, কিভাবে আসছো, সব জিজ্ঞেস করলাম। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি যেই পথে আসছি পাকিস্তান থেকে, উনি দেখলাম যে ওখানকার পথঘাট উনি সব চিনে, ওসব গ্রাম টাম সব উনি চিনে। আমি জিজ্ঞেস করলাম, স্যার আপনি এগুলো জানেন কিভাবে? আরে 65 ওয়ারে আমি ওখানে ছিলাম, আমি ওখানে ফার্স্ট বেঙ্গলের অফিসার হিসেবে যুদ্ধ করেছি, এবং সেই যুদ্ধে জিয়াউর রহমান সিতারা হেলালে জুরাত দ্বিতীয় সর্বোচ্চ উপাধি পেয়েছেন সেই যুদ্ধে। আমি ওখানে আমি সব জানি, অর্থাৎ আমি যেদিক দিয়ে আসছি উনি পুরোপুরি এদিক জানে। যাই হোক, তারপরে সেদিন সন্ধ্যা আমরা খেয়ে দিয়ে উনি আমাকে বললেন, ওনার হেডকোয়ার্টার ছিল কৈলাস শহরে, উনি ওখানে চলে যাবেন। যাওয়ার আগে উনি বললেন যে তুমি তোমার ইউনিটে যাও, আমি ইউনিটটা যেখানে হবে ওটা কুকিতল, একটা ছোট জায়গা, সেখানে যাও, তুমি টেক দি স্টক টেকিং, ফাইন্ড আউট তোমার কি লাগবে, কি আছে, এখন 2-1 দিনের মধ্যে তুমি আমার সাথে দেখা করো, আই উইল সি হোয়াট আই ক্যান ডু। এন্ড আমি আমার আর্টিলারিটিকে আমি যথাসম্ভব তাড়াতাড়ি এটাকে তৈরি করে যুদ্ধে যাওয়ার জন্য আমরা রেডি করতে হবে। কারণ ইতিপূর্বে যা আর্টিলারি, জেড ফোর্সের আর্টিলারি এর আগে ছিল না, ওই মাঝে মধ্যে 2-1টা মনে হয় ইন্ডিয়ান সাহায্য নিত, ওগুলা হি ওয়াজ নট ভেরি হ্যাপি উইথ ইট, এন্ড হি ওয়ান্টেড টু হ্যাভ হিজ ওন আর্টিলারি ফোর্স। এই জন্য হি ওয়াজ ইনসিস্টিং ইউ গো সি মি উইদিন শিফট। যাই হোক, তারপরে যুদ্ধ শুরু। আর্টিলারি আমি দিনে শর্ট টাইম আর্টিলারি তৈরি করে আমরা যুদ্ধে গেলাম। যুদ্ধ প্রথম অপারেশনটা আমার মনে আছে বড় লেখাতে আমরা করি, লাঠিটিলা অঞ্চল থেকে বড় লাথায় করি। আশ্চর্যের বিষয় এবং সুখের বিষয় হলো প্রথম অপারেশনটাই দ্য মোস্ট সাকসেসফুল। আমার আর্টিলারি, দ্য ফার্স্ট শট অফ মাই আর্টিলারি ফেল অন এ কনসেন্ট্রেশন অফ পাকিস্তানি, যারা 8 বেঙ্গলের উপরে আক্রমণ করতে তৈরি হইতেছিল, এবং সাথে সাথে এই সাম্বো বলে তছনছ করে ফেলেছে। অনেক কাহিনী অতীতে বলতেছে। তারপর সেখান থেকে শুরু করে আমরা মানে সিলেটের তারপরে ছাতক, মৌলভীবাজার, জুড়ি এইসব অঞ্চল হয়ে সিলেটের শেষ যুদ্ধটা আমাদের সিলেটের ওখানেই হয়। তো আমার ফাইনাল আমাদের পজিশন ছিল সিলেটের উপকণ্ঠে সুরমা নদীর দক্ষিণ পাশে। আমি ইউজুয়ালি গ্রামের ছেলে, এই জন্যই গাছ টাছে চড়তে পারি। তো আমার মনে আছে সুরমা নদীর দক্ষিণ পাড়ে বিরাট একটা গাছের উপরে উঠে আমি অবজারভেশন হিসাবে, আমার বাইনোকুলার আছে, ম্যাপ আছে, আর ওয়াকি টকি সেট দিয়ে আমার নিচে যে সিগনালার, আমি তাকে কমিউনিকেট করি, সে তার ওয়্যারলেস দিয়ে গান পজিশনে কমিউনিকেট করে, মানে গোলা ফালানোর। সেখানে সেই গাছের উপর থেকে আমি উঠে মানে শুনেছি যে পাকিস্তান এটা কনসেন্ট্রেট করতেছে সিলেটের উত্তরে, কয়েক মাইল উত্তরে একটা কলেজে, এবং সেটা আমি উপরে উঠে ওটা দেখতে পেরে ওটার ম্যাপ গ্রিড দিয়ে পাঠিয়ে দিলাম।
এবং ওখানে গোলাবর্ষণ দ্যাট ওয়াজ মাই লাস্ট অপারেশন আর কি। গোলাবর্ষণ করার পরে মাঝখান দিয়ে বাই দ্যাট টাইম মেজর রশিদ আমার ইউনিটে জয়েন করেছে। জয়েন করার পরে উনি আমাকে ওই গোলা বর্ষণের মাঝখানেই বললো যে রাশেদ, পাকিস্তানিদের আর সাজা দেওয়ার দরকার নাই, দে আর সারেন্ডারিং। আমি বললাম যে স্যার আমি তো এখনো কিছু শুনি নাই, আমি এইমাত্র রেডিওতে শুনলাম। তখন আমি বললাম যে আপনি কি কমান্ডারের কাছ থেকে কোনো নির্দেশ পেয়েছেন, মানে জিয়াউর রহমানের কাছ থেকে কোনো নির্দেশ পেয়েছেন? কারণ আমি এখনো পাই নাই, আমি খবরটা ইয়েতে রেডিওতে পেয়েছি। আমি বললাম যে আমি তো গোলাগুলির আওয়াজ এখনো চতুর্দিকে শুনতেছি, মানে যুদ্ধ এখনো মানে শেষ হয়েছে বলে মনে হয় না। যাই হোক, তবুও আমি বললাম যে আমি দেখি, আমি আরো কয়েক রাউন্ড সালবো ওখানে ফালায়, আমি তারপর সিজ ফায়ার করে বন্ধ করে নিচে নেমে আসছি। দ্যাট ওয়াজ মাই লাস্ট পজিশন অফ দ্য ওয়ার। এই মাঝখানে কিন্তু অনেক যুদ্ধ টুদ্ধ আছে, এত কিছু বলার সময় নাই। বিভিন্ন এই যে দুঃখের কাহিনী আছে, ভালো কাহিনী আছে। আপনি প্রায় ৯ মাসের গল্প বলে ফেললেন।